ট্রিপলি শহরে আসার সময় স্মাগলাররা জোসেফ, ইমিয়েল আর এলিয়ার সবকিছু কেড়ে নিয়েছে, তাদের জামা কাপড়, টাকা পয়সা সব। আর গত 7 দিনে তাদের পানি আর অল্প শুকনো খাবার ছাড়া কিছুই খেতে দেওয়া হয়নি, এমনকি তাদের মারধরও করা হয়েছে। তাদের চেহারা অনেকটা এখন ভূতের মতো। তারা ট্রিপলিতে এসে ক্যামেরুনের কমিউনিটির সাথে যোগ দিয়েছে। আমরা খুব ক্লান্ত। আমরা কল্পনা করিনি আমাদের সাথে এমন হবে। তারা আমাদের খুব টর্চার করেছে। এটা নরকের থেকেও কঠিন ছিল। জন্মের পর এত কষ্ট কোনোদিন করিনি। আমাদের একটা জায়গায় দাঁড় করানো হয়, কোনো খাবার নেই, কোনো পানি নেই। আমি আমার বাইবেল বের করে প্রার্থনা করতে থাকি। সে যখন দেখলো বলল, স্লেভ, এটা তুমি কি করছো? তারপর আমার বাইবেলটা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল। ইমিয়েলের জন্য এই যাত্রা সারা জীবন মনে থাকবে। মরুভূমিতে সে একজন অসুস্থ মানুষকে পড়ে থাকতে দেখে। এক সময় সে কথা বলতে পারছিল না, সে শুধু বলছিল হেল্প মি। সে মাটিতে পড়ে যায়। হাত দিয়ে দেখলাম তার পালস নেই, বুকে হার্টবিটও নেই। আমি আরবকে বললাম সে মারা গিয়েছে। অ্যারাবিয়ানটি বলল যদি সে মারা যায় তাহলে তাকে বালি চাপা দিতে। আমি বললাম পারবো না। সে তখন আমার মাথায় বন্দুক ধরে আর রাইফেল দিয়ে আঘাত করে। পরে সেখানে তাকে বালি চাপা দিয়েছে ওরা। অনেক কষ্টের পর অবশেষে তারা ভূমধ্য সাগর দেখতে পেল। তারা এই প্রথম সমুদ্র দেখল। তাদের ফাইনাল চ্যালেঞ্জ এই সাগরটাই পাড়ি দেওয়া। সাগরের ওপারেই স্বপ্নের ইউরোপ। তাদের চোখে অনেক স্বপ্ন খেলা করছে। সবাই বলে আমি ডেকোরেশনের কাজ ভালো পারি, ওখানে গিয়ে আমি ডেকোরেশন কাজ করব। আমার পরিবার আর প্রতিবেশীরা সবাই আমাকে অকর্মা বলে, তারা আমাকে বিশ্বাস করে না। আমি এই সাগরের ওপারে গিয়ে সাকসেস হয়ে দেখিয়ে দিতে চাই আমার জীবন এখন এই সাগরের ওপারেই। ত্রিপলি শহর থেকে 100 কিলোমিটার দূরে জোয়ারা নামক পোর্ট থেকে বেশিরভাগ অবৈধ নৌকার যাত্রা শুরু হয়। এরকম মাছ ধরার নৌকা দিয়ে পাড়ি দিতে হয় সমুদ্র, যেটি মাত্র 15 থেকে 16 জনের ধারণক্ষম। অথচ এই নৌকায় 100 জনেরও বেশি মানুষকে উঠানো হয়। প্রতি বছর এই সমুদ্র তীরে ভেসে আসে শত শত লাশ। এই তো গতকালের আগের দিনই আমি 5 জনের লাশ ভেসে আসতে দেখেছি। আবার আজ সকালেও একজন 6 থেকে 7 বছর বয়সের শিশু। গত 5 মাস তারা এখানে থেকে কনস্ট্রাকশনের কাজ করে কিছু অর্থ উপার্জন করে। জোয়ারা শহরে মানব স্মাগলারদের সহজেই খুঁজে পাওয়া যায়। জোসেফ আর এলিয়া তাদের একজনের সাথেই দেখা করতে যাচ্ছে। দরদাম করে ঠিক করতে হবে তাদের। টুপি পরা গোলাপি ফোনে যে কথা বলছে সে একজন স্মাগলার। তারা কন্ট্রাক্ট করে ফেলেছে। 5 দিন পর তারা আজ যাত্রা শুরু করবে। তারা বালির নিচ থেকে তাদের সেভ করা অর্থ বের করছে। আজ রাতেই যাত্রা শুরু। তারা জোয়ারার উত্তর বিচে প্রস্তুত হয়ে আছে। সবার মতো ইমিলও নিঃশ্বাস বন্ধ করে আছে। ছোট্ট একটা শব্দেও পেট্রোল পুলিশের কাছে ধরা পড়তে পারে। কয়েক মিনিট পর তাদেরকে ছোট নৌকা থেকে বড় নৌকায় উঠানো হয়। তারা রাতের অন্ধকারে কিছুই বুঝতে পারছে না। ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হলো তাদের শেষ এবং ভয়াবহ সমুদ্র যাত্রা। ওশান ভাইকিংসের আজকের উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন। সে আইভরি কোস্টের, বয়স 24, 6.5 মাসের গর্ভবতী। এই মেয়েটি সেই অভিবাসী কারাগার জাউইয়াতে বন্দী ছিল। সে তার 2 সন্তান সহ কয়েক মাস আগে সেখান থেকে পালিয়েছিল। সমস্যা হলো তার স্বামী অনেক বছর হলো তার সাথে নেই, তারপরও সে সন্তান সম্ভবা। এখানে অনেক মেয়েই রেপ হলে অস্বীকার করে অথবা যাত্রাকালীন সময়ে বিভিন্ন সিচুয়েশনে পরে তারা বাধ্য হয়। আমি মনে করি এটা তার ইচ্ছাকৃত যৌনক্রিয়া ছিল না, যদিও তার স্বামী নেই। সে বলছে সে রেপও হয়নি। আসলে আমি অনিশ্চিত। রেপের বিষয় এখানে কেউ তুলতে চায় না, স্বীকার করতে চায় না। তবে এই নারী বলেছে সেও তার সন্তান সহ জাউইয়া কারাগারে
বন্দী ছিল। সেখানকার পুলিশ অফিসাররা বাছাই করে নেয় বিশেষ করে ছোট মেয়েদের। তারা সেই মেয়েদের সাথে রাত কাটায় একদম পাশের ঘরেই। তারপর তারা তাকে রেখে আবার আরেকজনকে নিয়ে যায়। ভাগ্যিস আমার মেয়েটা তখন অনেক ছোট ছিল। আমরা সেজন্য নিজেদের অপরিষ্কার রাখতাম, কারণ মেয়েদের গায়ে দুর্গন্ধ থাকলে অনেক সময় আরবেরা স্পর্শ করে না। এটা তাদের তৃতীয় রেস্কিউ হতে যাচ্ছে। আরেকটি দলকে তারা ভাসতে দেখছে। এটিও ওভারলোডেড রাবার বোট, যেখানে পুরুষ, নারী আর শিশুও রয়েছে। ওরা 104 জন ছিল। এভাবেই একের পর এক, দিনের পর দিন এইসব মানুষদের তারা উদ্ধার করে চলেছে। ওদিকে জাভেদ আর তার সঙ্গীরা সামনের পথের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ জিরিয়ে নেবার পর তারা আবার যাত্রা শুরু করলো। তারা 2 দিন হাঁটার পর ইরানে প্রবেশ করেছে। গরমে তারা একটানা বেশিক্ষণ ধরে হাঁটতেই পারছে না। 4 ঘন্টা পর আবার রেস্ট নিতে হচ্ছে। কিন্তু বিরতি দিলে হবে না, হাঁটতেই হবে। এখানকার তাপমাত্রা 47 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। লুকমান অলরেডি অনুশোচনা করা শুরু করে দিয়েছে। শুধু লুকমান একা নয়, একজন পাকিস্তানি মাইগ্রান্টও রেগে গিয়েছে। তারা আমাদের বলেছিল মাত্র 1 ঘন্টার হাঁটার রাস্তা আছে, কিন্তু আমরা প্রায় 8 ঘন্টা ধরে টানা হাঁটছি। তারা ঘন্টার পর ঘন্টা এইভাবেই হেঁটে চলেছে। এখান থেকে তুরস্কের বর্ডার আরও 1500 কিলোমিটার দূরে। তারা ইরানের মাঝামাঝি জায়গায় এখন অবস্থান করছে। 50 থেকে 60টি পাহাড় এই কয়েকদিনে তারা পাড়ি দিয়েছে এবং এখনো হেঁটে চলেছে। তাদের বড় শত্রু এখন ডিহাইড্রেশন। সবার হাঁটু আর পায়ে প্রচণ্ড ব্যথা। তাদের বাধ্য হয়ে এখন এই ময়লা জমানো পানি খেতে হবে। তারা খুব তৃষ্ণার্ত। তারা এতগুলো পথ শুধু হেঁটেই পাড়ি দিয়েছে। তারা কিছু পথ একটি ট্রাকে করে পাড়ি দিয়ে আবার হাঁটা শুরু করে। জাভেদের অবস্থা একেবারেই নাজেহাল। আজ থেকে ঠিক 1 মাস আগে তারা আফগানিস্তান থেকে যাত্রা শুরু করেছিল। তারা এখন তেহরানে চলে এসেছে। তেহরান থেকে তারা গাড়িতে করে তুরস্কের বর্ডারে যাবে। এখানে তাদের সমস্ত পাসপোর্ট আর তথ্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। জাভেদের নাম দেওয়া হয়েছে হামিদ আহমেদ জাই। তারা এখানে 10 দিন থাকে এবং বর্ডার পারের প্রস্তুতি নেয়। তারা শেভ করে, নতুন জামা পরে এবং নতুন পাসপোর্টের জন্য ছবি ওঠায়। এই সব কিছুই স্মাগলারদের তত্ত্বাবধানে হচ্ছে। তারপর নির্দিষ্ট দিনে তারা আবার যাত্রা শুরু করে তুরস্কে প্রবেশ করে এবং বাসে করে ইস্তানবুলে পৌঁছায়। এখানে এসে তারা জীবনে সর্বপ্রথম এই রকম ড্রেস পরা নারী দেখতে পায়। জাভেদ আর রুহানি হলো পাহাড়ি কৃষকের সন্তান, যারা কোনোদিন সমুদ্র দেখেনি। জীবনের প্রথম আমি সমুদ্র দেখছি। এটা খুব গভীর এবং ভয়ঙ্কর। আমি পানি দেখে অনেক ভয় পাই। কালকে আমরা নৌকায় উঠতে যাচ্ছি, কোনো উপায় নেই। পরের দিন তারা সমুদ্র যাত্রার জন্য রেডি। বিচের পাশে গিয়ে লুকিয়ে থাকতে হবে, একদম নিঃশব্দ থাকতে হবে। সন্ধ্যা নেমে রাত আসে। তারা সুযোগের অপেক্ষা করতে থাকে। মাঝ সমুদ্রেই গ্রিসের বর্ডার, ওইটা পার হতে পারলেই কাজ শেষ। তারা সিগন্যাল পেয়েছে, নৌকা চলে এসেছে। ছোট্ট একটি নৌকা, ওরা 35 জন। গভীর রাতে তারা ছুটে চলেছে গ্রিসের দিকে। হঠাৎ তাদের মুখে তীব্র লাইট এসে পড়ে। তারা গ্রিক কোস্ট গার্ডের কাছে ধরা পড়ে গেছে। ইমেলের নৌকা সারা রাতে অনেক পথ চলে এসেছে। প্রায় ভোর হয়ে গিয়েছে। এখন সকাল 5টা। এখন তারা বুঝতে পারলো তারা কেমন নৌকায় আর তাদের সঙ্গীরা কারা। এখানে 260 জন আছে, যাদের মধ্যে বেশিরভাগই আফ্রিকান। মাঝ সাগরে ধর্মের পার্থক্য কোথায় যেন হারিয়ে যায়। জোসেফ এলিয়া আর ইমিলকে খুঁজছে। রাতের তাড়াহুড়োয় তারা আলাদা হয়ে গিয়েছে। নৌকার উপরে দেখে কিছুটা স্বস্তি যদি লাগে, তাহলে নিচের পাটটা দেখুন। কমপক্ষে 100 জনকে এভাবে গাদাগাদি করে রাখা হয়েছে। প্রচণ্ড গরম আর দুর্গন্ধ। কিছু সময় পরপরই অনেকে বমি করছে। নিঃশ্বাস নেওয়া অনেক কষ্ট এখানে।
ইঞ্জিনের শব্দে মাথা ব্যথা করছে। এখানে অনেক কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, খুবই গরম, চারদিকে বমি করে রেখেছে। এখান থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে চাই, কিন্তু এখন কিচ্ছু করার নেই। কিছুক্ষণ পর তাদের খাবার দেওয়া হয়, একটা করে রুটি, চিজ আর পানি। এইটাই একমাত্র এবং শেষ খাবার। সবার চোখে ইউরোপের স্বপ্ন। এই তো আর একটু পথ বেরোলেই পেয়ে যাবে তারা। কিন্তু ভাগ্য কি সহায় হবে? নৌকায় চালক একজনই আছে। পথ নির্দেশিকা বলতে তার কাছে আছে জিপিএস আর একটি কম্পাস। এখানকার সবাই এখন দিশেহারা, প্রায় সবাই অসুস্থ। লিবিয়ানরা জোসেফের মোবাইল চুরি করার আগেই সে প্রয়োজনীয় নাম্বারগুলো জুতোর প্যাডে লিখে রেখেছিল। নৌকা চালক মাত্রই ঘোষণা দিল তারা লিবিয়ার বর্ডার ক্রস করে এখন ইতালির বর্ডারে প্রবেশ করেছে। সবাই একটু যেন আশা ফিরে পেল। বিশাল সমুদ্র দেখতে দেখতে তারা ছুটে চলেছে জীবনের সন্ধানে। কিন্তু তাদের ঘোর অল্প কিছুক্ষণের মধ্যেই কেটে গেল। ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। পাইপ থেকে পোড়া গন্ধ আসছে। ছোট্ট একটি জায়গায় আগুন লেগেছিল। পুরো নৌকায় আগুন লাগলে তারা সবাই মারা যেতে পারত। এই মহিলাটি গর্ভবতী। সে শুধু প্রার্থনা করছে তার নিজের জন্য এবং অনাগত সন্তানের জন্য। আধা ঘন্টা পর আবার ইঞ্জিন চালু করা হলো। প্রায় 12 ঘন্টা জার্নির পর একটি ইতালিয়ান সিভিল সিকিউরিটি হেলিকপ্টারের দেখা পাওয়া যায়। তারা কিছুটা আনন্দ করতে থাকে। সেই হেলিকপ্টারটি ইতালিয়ান কোস্ট গার্ডে খবর দেয় এবং তাদের হেলিকপ্টারও চলে আসে। নৌকা চালক সাথে সাথে মাইগ্রেন্টদের সাথে বসে যায়, যেন তাকে আলাদা না করতে পারে। নৌকা যাত্রা শুরুর 21 ঘন্টা চলে গিয়েছে। কিছুক্ষণ পরেই একটি ইতালিয়ান মিলিটারি জাহাজ এসে সেখানে হাজির হয়। নৌকার ভিতরে কিছুটা দ্বন্দ্ব দেখা যায়। ইতালিয়ান কোস্টগার্ড তাদের লাইফ জ্যাকেট দেয়। তাদের সেখান থেকে উদ্ধার করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জোসেফ, এলিয়া আর ইমিয়েল শান্তির নিঃশ্বাস ফেলছে। তারা ভূমধ্যসাগরকে পরাজিত করেছে। তাদের ল্যাম্পেডুসা নামক আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে সিসিলিতে ওখানকার ইমিগ্রেন্ট ক্যাম্পে। সেখানে তারা অ্যাসাইলাম ভিসার জন্য আবেদন করবে। রিজেক্ট হলে তাদের আবার ক্যামেরুনে ফেরত পাঠানো হবে। কিন্তু তাদের ভাগ্য ভালো, তারা অবৈধ থেকে বৈধ ইমিগ্রেন্টে পরিবর্তিত হয়। জাভেদ আর রুহানের আটকের পর তাদের আবার তুরস্ক, আফগানিস্তানে ফেরত পাঠায়। লুকমান আর ফাওয়াদ কোনোভাবে সেখান থেকে পালাতে পারে। জাভেদ আর রুহানি হাল ছাড়ে না, তারা আবার চেষ্টা করতে থাকে। এদিকে লুকমান আর ফাওয়াদ রুট পরিবর্তন করে রোমে এসে পৌঁছায়। IOM এর তথ্য অনুযায়ী 2014 থেকে 2023 সালের মধ্যে কমপক্ষে 29,000 মানুষ ভূমধ্যসাগরে মারা গেছে বা নিখোঁজ হয়েছে। কেবল 2023 সালে অন্তত 2,500 এর বেশি মানুষ মারা যায় বা নিখোঁজ হয়। IOM লিবিয়া এর রিপোর্ট অনুযায়ী 2023 সালে আটক বা ফেরত পাঠানো ব্যক্তিদের প্রায় 10 থেকে 15% বাংলাদেশি ছিলেন। IOM মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের অনুমান অনুসারে প্রতি বছর কয়েক ডজন বাংলাদেশি ভূমধ্যসাগরে নিখোঁজ হন বা প্রাণ হারান। সুতরাং এই অবৈধ পথে পা বাড়ানোর আগে 1000 বার ভেবে নেবেন। আমাদের অনুরোধ থাকবে, কেউ অবৈধ পথে যাওয়ার চেষ্টা করবেন না। বৈধ পথেও যাওয়ার অনেক উপায় রয়েছে। সকলের সুন্দর ও সুস্থ জীবন কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। ভালো থাকবেন সবাই।